শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমেই জানাই যে আমরা কলেজে একটু নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে যেহেতু ইউনিভার্সিটি থেকে ক্লাসেস সাসপেন্ডেডের নোটিশটা এসেছে, আমরা ছাত্রছাত্রী পাচ্ছি না কলেজে এখন এই মুহূর্তে। তো রবীন্দ্র জয়ন্তীর যে সেলিব্রেশনস আমাদের কলেজে আমরা করে থাকি, সেটা কিভাবে সম্ভব হবে। তো এই আলোচনার মাধ্যমেই আমরা একবার তোমাদের শঙ্খ স্যার, চামেলি ম্যাডাম ওরাই তো উদ্যোগগুলো নিয়ে থাকেন বেশি, তারাই একটা আইডিয়া নিয়ে এলো আমার কাছে যে আমরা যদি আবার অনলাইনে যেমন আমরা করতাম লকডাউনের সময়, ঠিক সেরমভাবেই যদি এবছর একটু উদযাপন করে নিই আজকে দিনটা, এবং যখন আমরা আবার একসাথে কলেজে মিলিত হতে পারবো। আসলে আগামী দিনে আবার ইলেকশনস আছে, সেই জন্য হয়তো কলেজে আমরা কিছু দিনের জন্য নাও যেতে পারি। তো সেই জায়গাগুলো দেখে মানে ভাবনা চিন্তাটা এরকম এলো যে আমরা নিজেরাই নিজেদের বাড়িতে ভিডিও করে আপলোড করব। এটা গেল একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে, যখনই রবীন্দ্র জয়ন্তী বা এই ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়, তখন আমার ভেতরে কীরকম একটা যেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে যে আমি ঠিক সেইভাবে তো বাঙালি হতে পারিনি, সেইভাবে রবীন্দ্রনাথকেও আমি জানতে পারিনি। রবীন্দ্রনাথ মানে যেন বাঙালির জীবনে এক জড়িয়ে থাকা একটা, কি বলবো, মানে রবীন্দ্রনাথ ছাড়া বোধহয় আমরা কিছু ভাবতেই পারি না। আমাদের চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে দুঃখ, কষ্ট, আনন্দ সবেতেই রবীন্দ্রনাথ চলে আসেন। তো এই যে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে আমাদের মধ্যে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ, আমি সেখানে হয়তো শ্রোতা হিসেবেই বেশি বা পাঠক হিসেবেই বেশি রয়ে গেছি। গান শেখা বলো বা যে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমার খুব একটা বেশি হয়ে ওঠেনি। ছেলেবেলায় যেটুকু হয়েছিল সেটা তো অন্য কথা। তবে রবীন্দ্রনাথকে আমি ভীষণভাবে একজন সোশ্যাল রিফর্মার হিসেবে দেখি। উনি আজকে আমরা এই বছর 163তম জন্মবার্ষিকী পালন করছি ওনার। তার মানে বোঝাই যাচ্ছে কতটা আগে, উনি 1861 সালে জন্ম ওনার। সেই সময়কার একজন মানুষ, সেই সময়কার একজন মানুষের চিন্তা ভাবনা, সেটা আজও কিভাবে এতটা কন্টেম্পোরারি হতে পারে, এতটা আমাদের এখনও যেন মনে হয় এখনকার কথাই উনি বলছেন, এই জায়গাটা আমাকে খুব ভাবায়। আমি এক সময় স্কুলে থাকাকালীনই, স্কুলে পড়াকালীনই রবীন্দ্রনাথের যে বইটা উনি লিখেছিলেন ন্যাশনালিজমের ওপরে, সেইটা পড়ি, এবং সেই বইটা সত্যিই তখন খুব মন ছুঁয়ে যায়। মানে ন্যাশনালিজমের ওপরে ওনার যে চিন্তা ভাবনা, সেই জায়গাটা আমরা কিন্তু রবীন্দ্রনাথকে বাঙালিরা বিশেষ করে রবীন্দ্র জয়ন্তী তাহলে একটা গান করতে হবে, তাহলে সেইভাবে আমাদের অনুষ্ঠানটা আয়োজন করতে হবে, সেখানে গান থাকবে, কবিতা থাকবে, শ্রুতি নাটক থাকবে বা নাটক থাকবে, সমস্ত কিছু থাকবে। কিন্তু খুব কম সময়ে আমরা রবীন্দ্রনাথের ন্যাশনালিজম ভাবনা চিন্তা বা আমাদের এই উনি যে একজন মানে বেঙ্গল রেনেসার, আমি বলবো আমার মতে সবথেকে বড়, কি বলবো, মানে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, বা বলবো যে পায়োনিয়ার ছিলেন এই ভাবনা চিন্তা। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটু ন্যাশনালিজম বইটা থেকে কিছু কথা এখানে একটু বলবো। তার কারণ হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা বিশেষ করে রাখছি আমাদের ছাত্রছাত্রীদের জন্য। ন্যাশনালিজমের ওপরে ওনার বই থেকে কিছু অংশ আমি পড়ছি এবং সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। ওনার মতে ট্যাগোর লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, nationalism is a comprehensive exploration of the historical, political and cultural phenomena.
this thought-provoking book delves into the complexities and consequences of nationalistic fervor. It engages readers with insightful analysis. Tagore here challenges prevailing notions of patriotism and encourages a broader understanding of humanity. মানে শুধুমাত্র দেশের সীমা, দেশের পলিটিক্যাল বাউন্ডারি এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে উনি মনুষ্যত্বের কথা বেশি বলছেন, মানুষকে বোঝার চেষ্টা করার কথা বেশি বলছেন। যেমন উনি এক জায়গায় বলছেন, To India has been given her problem from the very beginning of history. Key problem sheta? It is the race problem. Races ethnologically different have in this country come into close contact. আমরা জানি, আমরা ইতিহাসের প্রেক্ষাপট থেকে সবসময় দেখেছি যে আমাদের দেশে সবসময় কিন্তু এই মিশ্রণটা হয়েছে। বিভিন্ন রেস, বিভিন্ন জায়গার মানুষ, ভৌগোলিক অঞ্চলে যারা বিভিন্ন জায়গায় থেকেছে, তারা এসে আমাদের দেশে কিন্তু যে কোনো কারণেই হোক, সে বসবাস করার জন্য হোক বা দেশ আক্রমণ করার জন্য হোক, তারা এসেছে। এবং এই যে একসাথে হওয়া, তারা কিন্তু তার পরবর্তীকালে সবাই একসাথে যে থাকছে, this fact has been and still continues the most important one in our history. এই যে তারা ক্লোজ কন্ট্যাক্টে একসাথে দীর্ঘ সময় ধরে থেকে গেছে। রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। কবিগুরুকে জানাই আমার ভালোবাসা। আমি একটা গান গাইছি। কবি আমার এবং আমাদের যেন মর্মে থাকেন। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে চিত্ত বিধানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে
আজকে রবীন্দ্র জয়ন্তীর এই অনুষ্ঠানে আমি কবির লেখা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত অন্য মা কবিতাটি পাঠ করছি। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছ তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরও হতো ভারী, দু জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গাঁয়েতে, তুমি পাড়ের গাঁয়ে। এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরালেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বলো দেখি কে, তুমি ভাবতে চেনার মতো, চিনি নেতে তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পাড়িতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বলো দেখি কে বল। কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে কি সে কার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিচে, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি, ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর পেতে বসতে তুমি, পায়ের কাছে বসত ক্ষান্ত বুড়ি। উঠত তারা 7 ভাইয়েরে, ডাকত শেয়াল ধানের খেতে, উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই অবু যেতায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার অবুর পাড়ের কাছে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে একটি ছোট কবিতা, সোনার তরী। সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পাড়েতে ছোট ক্ষেত আমি একলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। নমস্কার। সংসারে সব কাজে
তামান্না খাতুন, আমি 4th সেমিস্টারের স্টুডেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমি আজ তারই লেখা একটি কবিতা পাঠ করতে চলেছি। কবিতার নাম ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্রদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেতাই পথ, খাটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি, আইরে ধুলার পরে মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হতে ঝরে। নমস্কার। স্তব্ধ যেতা সেতারের তান, বারণ হলো সুর, প্রাণমঞ্জুরি সুধা বিলাসে ভাণ্ডার তুমি মধুর। আসিলে ভবে নব আলো লইয়া, ভরালে সুখের তরি, মাতৃভাষায় জপিলে সহজ, শ্রদ্ধা লইলে করি। সীমার সীমানায় আজও অসীম তুমি, লও পুষ্পাঞ্জলি চরণে, পূর্ণ হোক তোমার রবির জ্যোতি, শত প্রণাম তোমার স্মরণে। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। একটা ছোট্ট কবি প্রণাম আমার তরফ থেকে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক করবে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তারপরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
সেই উপলক্ষে আমাদের কলেজে একটি অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে আমাকে কিছু বক্তব্য রাখতে বলা হয়েছে। আমি যেহেতু ইতিহাসের ছাত্রী এবং শিক্ষিকা, তাই আমার মনে হলো যে ইতিহাস বিষয় প্রাসঙ্গিক এমন একটি বিষয় সম্পর্কে রবীন্দ্রনাথের কি ধারণা ছিল বা তিনি কি বলতে চেয়েছিলেন সেই বিষয়ে দু একটি কথা বলে এর সাথে সম্পর্কিত একটি কবিতার একটি ছোট অংশ আবৃত্তি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা জানি যে এখন চারদিকে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম নিয়ে নানান রকম তর্ক বিতর্ক আলোচনা শোনা যায়, যে কেউ এই জাতীয়তাবাদের ধারণাটাকে ভীষণভাবে সমর্থন করেন, কেউ আবার বলেন যে এটা একটি ভুল ধারণা এবং এই জাতীয়তাবাদ, যে জাতীয় রাষ্ট্র ব্যবস্থায় আমরা যে বাস করছি এটাই যে সবচেয়ে ভালো রাজনৈতিক ব্যবস্থা তা নয়। তো এই নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে। তো আমরা জানি যে যখন ভারত এবং পৃথিবীর বেশিরভাগ অঞ্চল যখন উপনিবেশের শাসনাধীন ছিল, ইউরোপীয় উপনিবেশ ছিল, তখন সেই উপনিবেশে বসবাসকারী যে শাসিত গোষ্ঠী তাদের মধ্যে যে কবি সাহিত্যিক পণ্ডিত মানুষ এবং রাজনীতিবিদ দার্শনিকরা ছিলেন, রবীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। এবং এই মানুষগুলো যারা শাসিত গোষ্ঠী উপনিবেশের, তারা তাদের শাসক গোষ্ঠী বা ইউরোপীয় যারা উপনিবেশের যারা শাসক ছিলেন তাদের কে উত্তর দেওয়ার জন্য কি ধরনের পরিচিতি তৈরি করতে চেয়েছিলেন। তো সেই পরিচিতিটাই জাতীয়তাবাদ। তো আমরা জানি যে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ কখনোই সংকীর্ণ একটি ধারণা ছিল না। তাহলে সেটা কি ছিল? তিনি ভারতীয় জাতীয়তাবাদ এই সীমাবদ্ধ ধারণাটার মধ্যে কখনো নিজেকে গণ্ডিবদ্ধ করে রাখতে চাননি। তিনি তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নামও দিয়েছিলেন বিশ্বভারতী, যে যেখানে ভারতের সাথে বিশ্ব এসে মিলবে। তো আমরা ইতিহাসবিদের একাংশ মনে করেন যে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ অনেকটাই এশীয় পরিচিতির সাথে সম্পর্কিত ছিল। যে ইউরোপীয়রা যেমন একটা ইউরোপীয় পরিচিতির কথা বলতেন, তারা এক ধরনের অহংবোধ, এক ধরনের গর্ববোধ থেকে তারা বলতেন যে ইউরোপিয়ানদের বা ব্রিটিশদের খুব একটা সমৃদ্ধ ইতিহাস ছিল, একটা সমৃদ্ধ সভ্যতা ছিল এবং এশীয়দের সেটা ছিল না, তাই এশীয়দের শাসন করবার অধিকার ইউরোপীয়দের রয়েছে। এইভাবেই তারা তাদের উপনিবেশীয় শাসন ব্যবস্থাকে তারা জাস্টিফাই করতেন, তো বা সেটাকে তারা ঠিক বলে প্রমাণ করবার চেষ্টা করতেন। কিন্তু উপনিবেশে শাসিত যারা গোষ্ঠী তারা তার উত্তরে প্রমাণ করবার সবসময় চেষ্টা করলেন, ইতিহাসবিদরা, দার্শনিকরা, সাহিত্যিক এবং সকলেই তারা চেষ্টা করলেন এটা প্রমাণ করবার যে না, আমাদেরও একটা পরিচিতি ছিল এবং আমাদেরও একটা সমৃদ্ধ সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস ছিল। এবং এই যে সমৃদ্ধির যে একটা ন্যারেটিভ তৈরি করা, সেটা রবীন্দ্রনাথের মতো যারা উদার মনস্ক জাতীয়তাবাদী ছিলেন তারা সেটা শুধুমাত্র একটা দেশের গণ্ডিতে সীমাবদ্ধ করে রাখতে চাননি। রবীন্দ্রনাথ এবং ঠাকুর পরিবার তারা একটা এশীয় পরিচিতির ওপর জোর দিয়েছিলেন, যে ইউরোপীয় পরিচিতি বা ইউরোপিয়ান আইডেন্টিটি, তার জবাবে একটা এশীয় পরিচিতি বা এশিয়ান আইডেন্টিটিকে গড়ে তুলতে হবে। এবং সেই উপলক্ষে তিনি এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, আমরা জানি চীন, জাপান, শ্রীলঙ্কা, বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, আর্টিস্ট, তো সকলকে তিনি বিশ্বভারতীতে আমন্ত্রণ জানিয়ে আনেন। এখন তা সুতরাং এই এশীয় পরিচিতি নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে, যে তিনি এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে তিনি ভ্রমণ করেন, যেমন ইউরোপীয় ভ্রমণ করেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন, কিন্তু এশিয়াতে তার যে ভ্রমণ, তা সেটার একটা বিশেষ উদ্দেশ্য ছিল এই এশীয় পরিচিতি তৈরি করা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষদের সাথে একটা সাংস্কৃতিক যোগাযোগ গড়ে তোলা, যাতে একটা সাধারণ একটা পরিচিতি তৈরি হয় বা আমাদের মধ্যে যে একটা প্রাচীন কাল থেকে যোগাযোগ ছিল সেই বোধটা যাতে মানুষের মধ্যে জাগিয়ে দেওয়া যায়। তাই শ্রীলঙ্কা থেকে আনন্দ কুমার স্বামী, জাপান থেকে ওকাকুরা এবং আরো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষের সাথে তিনি যোগাযোগ করেন যারা শান্তিনিকেতনে এসে ছিলেন এবং তারা কাজ করেছিলেন। তিনি ইরান বা পারস্য দেশে তাকে খুব আমন্ত্রণ জানানো হয় এবং সেখানে তিনি আরব বেদুইনদের সাথে তিনি মিলিত হন। তো এইরকম আমরা জানি যে এশিয়ার বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে বা আমরা তার দক্ষিণ পূর্ব এশিয়াতেও বড়বুদুর, আঙ্কোর ভাট, এইসব অঞ্চলগুলোতে যে ভারতীয় সংস্কৃতির প্রভাব, তো সেই বিষয়েও তার লেখা চিন্তা ভাবনার সাথে আমরা পরিচিত।
তো এই এই এইটুকুই আমি শুধু বলতে চাই আজকে। এবং তার একটি বিখ্যাত কবিতা, সোনার তরী কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা বসুন্ধরা, সেখানে কবিতাটার নাম বসুন্ধরা, আমি এই অংশটি আবৃত্তি করছি। তো এই যে অংশটি আবৃত্তি করছি ওখানে কিন্তু তিনি যে দেশগুলোর কথা বলেছেন, যে সেখানে তিনি এশিয়ার দেশগুলোর কথাই উল্লেখ করেছেন। যে এই অংশটি এরকম যে পৃথিবীর মাঝখানে উদয় সমুদ্র হতে অস্ত সিন্ধু পানে প্রসারিয়া আপনারে তুঙ্গগিরিরাজি আপনার সুদূর্গম রহস্যে বিরাজি কঠিন পাষাণ ক্রোড়ে তীব্র হিমবায় মানুষ করিয়া তুলি লুকায় লুকায় নব নব জাতি। তো এখানে তিনি বলছেন যে তিনি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়তে চান, বসুন্ধরা, যে আমি আমার সমস্ত ডালপালা সমস্ত শাখা প্রশাখা বিস্তারিত করে সমস্ত পৃথিবীকে আমি আঁকড়ে ধরতে চাই। তো এটা তার কল্পনা, কবি মনের একটা কল্পনা যে আমি ছড়িয়ে পড়তে চাই। কিন্তু সেখানে কোনো বাধা বন্ধ নেই, সেখানে কোনো দেওয়াল নেই, কোনো সীমারেখা নেই, কিচ্ছু নেই। কিন্তু যখন তিনি বর্ণনা করছেন যে কোন কোন জাতির সাথে আমি একাত্ম হতে চাই, সেখানে কিন্তু তিনি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা আফ্রিকা বা অন্য কোনো মহাদেশের কথা উল্লেখ করছেন না। তো সেখানে তিনি যে অঞ্চলগুলোর কথা উল্লেখ করছেন সেটা কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত। তাই আমার মনে হলো যে এই অংশটা আবৃত্তি করলে তার যে জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদের একদিকে জাতীয়তাবাদের ধারণা, এশীয় পরিচিতি এবং ইউরোপীয় পরিচিতির জবাবে যে একটা পরিচিতি তৈরির একটা যে তাগিদ, তো সেটা এই বসুন্ধরা কবিতার এই অংশটা থেকে খুব স্পষ্ট হয়ে উঠবে। নমস্কার। কবিগুরুর জন্মদিনে আমার ছোট্ট নিবেদন, আপনি। কবি সুবোধ সরকার। আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস 8-এর ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছেন। 6 ভাই বোন, একবেলা ভাত জোটে, একবেলা জোটে না। হাতে সসপ্যান নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন। মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না। ক্যান্সারের কি কষ্ট, সে কথাও লেখা ছিল না গীতবিতানে। 6 ভাই বোনের একজনকে ভিখিরি হতে হবে, একজনকে স্কুলে যেতে হবে, এরকম অবস্থা যখন, তখন গীতবিতান কি দিতে পারে, কি দিতে পারে আপনার লেখা? আমার সামনে তখন মাত্র 2টো পথ খোলা ছিল। 1, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। 2, বন্দুকের নলই শক্তির উৎস। চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, 2 দিকে 2 দেওয়ালে লেখা 2টো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া। কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম, পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন। পাতায় পাতায় সে কি হাহাকার, পাতায় পাতায় কি কষ্ট, পাতায় পাতায় কি ছটফটানি। বিন্দু বিন্দু ঝরে জল, জল নয়, খিদে। হ্যাঁ, একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি। আপনাকে আমার ঈশ্বর মনে হয়নি কখনো, পাদ্রী মনে হয়নি। আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসত। নমস্কার।
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে, আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একই গো বিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনে, দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে, আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরে, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরে, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়, একই গো বিস্ময়। অস্ত্র তোমার গোপন রাখো কোন তুনে, দেখা পেলেম ফাল্গুনে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া কবিতা। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধায় তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার।